নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি এসএসসিএন এ আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমার সঙ্গে যিনি আছেন তিনি শুধু বড় ক্লাবেই খেলেছেন 17 বছর 5 মাস। তার আগে ছোট ক্লাবে খেলেছেন আরও 5 বছর। সব মিলিয়ে ময়দানে তিনি রাজত্ব করেছেন প্রায় 22.5 বছর, এবং এই 22.5 বছরে ময়দানের রক্ষণভাগের এক স্তম্ভের নাম যদি হয়ে থাকে কেউ, তিনি হচ্ছেন আজকে আমার গেস্ট সুব্রত ভট্টাচার্য। ময়দানের সবার কাছে তিনি বাবলু ভট্টাচার্য নামে পরিচিত। বাবলুদা, আমাদের অনুষ্ঠানে আপনাকে ঠিক আছে। আপনার উত্থানটা কিভাবে হলো শ্যামনগর থেকে, যদি গল্পটা একটু বলো। না, ব্যাপারটা হচ্ছে আমাদের তখনকার দিনে তো ভাস্করও মানে যারা এরা খেলেছে, যারা বড় ক্লাবে, তাদের আগে ছোট ক্লাবে খেলে দক্ষতা প্রমাণ করতে হয়েছে, তারপরে বড় ক্লাব দেখেছি। আমি আলিপুরদুয়ারে 69-70 খেলেছি। আমার যদি কলকাতা মাঠে খেলা শুরু করা কলকাতার মাঠে, তাহলে 69-এ বালিপুরদুয়ারে আমি খেলেছি। 69-70 বালিপুরদুয়ারে খেলার পরে 71-এ বিএনআরে চলে গেলাম। এরা হচ্ছে অরুণ ঘোষ, বলরাম ছিল, ওরা চয়েস করেছি এই ছেলেটা ভালো, যেরকম ভালো করে আর কি। আমি 71-এ তখন আমি ব্যারাকপুরে চাকরি করতাম, পুলিশের একটা ইয়েতে। 69-70 ওদের খেলতাম পুলিশের হয়ে। 70 খেলার পরে আমি যখন 71-এ বিএনআরে গেলাম, তখন আমাকে অরুণ ঘোষ, আমাদের মহান ফুটবলার, বিখ্যাত ফুটবলার অরুণ ঘোষ, একদিন বিএনআর ভার্সেস ওই হচ্ছে ওই ব্যারাকপুর পুলিশ, সেদের খেলা হয়েছিল, আমি খেলেছিলাম। সেখানে আমাকে অরুণদা, বলরাম ছিল। আর আমাদের কাছে তো এইসব প্লেয়ার খুব স্বপ্নের মতো, অরুণদা, বলরামদা, চুনিদা, যাই হোক। এরা আমাকে বলরামদা বললো, তুই কালকে সাউথ ইস্টার্ন রেলে আয়। এই সাউথ ইস্টার্ন রেলে যাওয়াটা আমার কাছে খুব কঠিন ছিল। মানে আমাদের দারিদ্রতা এমন একটা জায়গায় ছিল যেখানে আমার সেই অতখানি টাকা পয়সা দিয়ে পাঠানো আসা নিয়ে, সে আমার মা আমাকে নিয়ে গেল। আমার মা আমাকে বিএনআরে নিয়ে গেছিল। সে আমরা বাসে করে গেছি, যাই হোক, সে যেভাবে গেছি। যাওয়ার পরে আমার মা ছিল আমার সাথে, বিএনআর অফিসে আমরা গেছিলাম বলরাম দাসের দেখা করে। যাই হোক, ওইভাবে আমরা বিএনআরে আমি একটা সুযোগ পেলাম। সুযোগ পেলে তখন আমাদের আনন্দিত আমরা হয়েছিলাম এই কারণে যে আমি বিএনআরে খেলবো বলে আনন্দ হচ্ছেও, বিএনআরে চাকরি পাবো, সংসার চলবে, সেই একটা আর্থিক সহযোগিতা বাড়বে বলে আমরা খুব আনন্দিত ছিলাম। 69 থেকে বিএনআর থেকে সেন্ট্রাল এক্সাইজে এসে, সেন্ট্রাল এক্সাইজ থেকে আমি স্টেট ব্যাংকে ঢুকলাম। জন্য আমি চুনিদাকে ধন্যবাদ জানাবো যে চুনিদা আমাকে বলেছে তুই স্টেট ব্যাংকে চাকরি মানে খেয়াল। মোহনবাগান জয়েন করলে কবে? মোহনবাগান জয়েন করছি 74 সালে 6 জানুয়ারি। সেই গল্পটা কি? এই গল্পটা মোহনবাগানে আমি তো বিএনআরে খেলেছি। এবার ঘটনা হচ্ছে সেই বছর, এই 73-74 বছরে বিএনআরে হঠাৎ বললো যে কোনো ক্লাবে খেলতে পারো। তখন আমার কোনো বিএনআরেই চাকরি করতাম যখন, কিন্তু এই সুযোগটা আসার পরে বিএনআর রেলে যখন এই সুযোগটা করেছে যে ক্লাবে খেলতে পারো, তা আমি মোহনবাগানে খেলার সুযোগ পেয়েছি। একটা আমাকে মোহনবাগান ক্লাব বলেছে, আমার বাড়ি গেছে, বাড়িতে কথা বলেছে, বলার পরে একটা আর্থিক সুযোগ হয়েছে। সব মিলিয়ে মিশিয়ে একটা পাওয়া যায় যে মানসিক দুশ্চিন্তা মাথায় নিয়ে যখন আমরা খেলতে নামি, তখন ভাবতে হয় যে আমাকে আর একটু উপরে যেতে হবে। মানে বাবলু ভট্টাচার্য মোহনবাগানে যাচ্ছে, এর পেছনে চুনি গোস্বামীর হাত কতটা ছিল? পুরোটাই চুনিদা তো আমি বলছি 72 সালে 73 সালে বিএনআর ভার্সেস মোহনবাগান খেলায় 1-1 বলে ড্র হয়েছে। সেই খেলাতে
আমাদের খেলায় যা কি খেলেছি আমি বলতে পারবো না, কিন্তু ওই খেলার পরে হঠাৎ দেখি চুনিরা আমাকে ডেকে পাঠালো স্টেট ব্যাংকে। আমি গেছি, বলছে যে তুই মোহনবাগানে খেল। এই চুনিরা আমার বাড়ি গেল, বাড়ি গিয়ে আমাকে মোহনবাগানে সই করার জন্য রাজি করালো। এইভাবে আমরা ধীরে 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 অনেক লড়াই, অনেক মানসিকতা, অনেক দুঃখের মধ্যে, অনেক কষ্টের মধ্যে দিয়ে এই আনন্দটাকে আমরা খুঁজে বের করেছি। এই যে তুমি মোহনবাগানে ঢুকলে, তার আগে কি তুমি মোহনবাগানের সমর্থক ছিলে না ইস্টবেঙ্গলের সমর্থক ছিলে? সমর্থক বাচ্চারা আমি মনে মোহনবাগানেরই ছিলাম। না, আমি প্রথম গড়ের মধ্যে এসেছি 65-এ মোহনবাগানের একটা খেলা দেখতে এসেছি আমার এক বন্ধুর সাথে। আমরা তো খুব দরিদ্র ছিলাম, আমার পয়সা আসতে পারবো না, ট্রেনে টিকিট কেটেছিল। আমার বুড়ো বলে বন্ধু ছিল, ওই আমাকে নিয়ে আসলো। ওর সাথে সাথে আমি তো চিন্তাবো না কলকাতা কিছু, ওই নিয়ে আসলো। ওই শিয়ালদায় নেমে ওখান থেকে বাসে উঠে ইস্টবেঙ্গলে নেমে হেঁটে মাঠে গিয়ে 65-এ আমি তখন খেয়েছি। ওই খেলা দেখি, প্রথম দেখি আর কি। ওই দেখেই মোহনবাগানের প্রেমে পড়ে গেলে? না না না, মোহনবাগানের ছোটবেলা থেকে মোহনবাগানের পারিবারিক সমর্থন ছিল মোহনবাগানের দিকে, সেগুলো তো বালুদা একটা যেটা সব সময় ঘুরে বেড়ে যায়, ঘরের ছেলে, মোহনবাগানের ঘরের ছেলে, তুমি মোহনবাগান ছাড়লে না কেন? মোহনবাগান ছাড়লাম না মানে হচ্ছে টাকার খুব ডিফারেন্স থাকতো না, বাস করা অনেক ডিফারেন্স পেয়েছি আমি। ডিফারেন্স অতটা আমাকে কেউ দেয়নি, দিতে চায়নি। আমি তখন ভাবা, আমি মাকে বলতাম, মা বলছে না আর দল তাড়াতাড়ি করো না। কৃষ্ণপাল ছিল মোহনবাগান ক্লাবে খেলতো, অলিম্পিয়ান ছিল, উনি মোহনবাগানে খেলেছে, মোহনবাগানেই ছেড়েছে। এবার উনিও আমাদের শ্যামনগরেই বাড়ি, সুতরাং কেষ্টরা বলতে মোহনবাগানে সই কর। ওই তাই না, তুমি তো এখন প্রফেশনাল কেরিয়ার নিচ্ছ, তখন তুমি ইস্টবেঙ্গল থেকে ডাক পাওনি? নিশ্চয়ই পেয়েছো। অত অত ভাবনা চিন্তা, প্রফেশনাল ইমপ্রফেশনাল সব দিকে অত আমাদের বাড়িতে ভাবার সময় ছিল না। আমার মা বলতো যে ক্লাবে খেলছো ওই ক্লাবেই খেল। ইস্টবেঙ্গল থেকে কখনো কোন কোন সময় ডাক পেয়েছো? প্রচুর যাক পেয়েছি ইস্টবেঙ্গল থেকে। ইস্টবেঙ্গল থেকে আমি ধরো তোমার আমি 74-এ তো ইস্টবেঙ্গল থেকেও পেয়েছিলাম, আমি তো যাইনি। আমি তারপরে প্রত্যেক বছরই ইস্টবেঙ্গল থেকে আসতো, 83 সাল অব্দি প্রত্যেক বছরই এসছে। তোমার কাছে কি মোহনবাগান আর কলকাতা একদম সমার্থ? কলকাতা অ্যান্ড মোহনবাগান এই দুটো কি তোমার কাছে সমার্থ? সমস্ত তো বটে, কারণ ভাড়াটা হচ্ছে যে মোহনবাগানের প্রতি যে আন্তরিকতা, যে ভালোবাসা, যে নিজস্ব মানসিকতা ছিল, আজকে কিন্তু না পুরোটা বদলেছে আজকে। কিন্তু এটা তখনকার দিনে যারা ছিলেন কর্মকর্তারা, মানে ঘিরে নিয়ে বলো, তারপরে সরোজিনী মান্না বলো, চুরিরা বলো, এরা সবই মোহনবাগানে আওয়াজ না। ওরা আমাকে মোহনবাগানে খুব ভালোবাসত। এরা আমার চুরিরা বলতো কোনদিন মোহনবাগান ছাড়বি না, সে ছাড়িনি। সুতরাং সব মিলেমিশে পরিবেশে আমার খুব কাছে ছিল এবং আমায় খুব ভালোবাসতো, যার জন্য আমি ছাড়িনি। বাবুরা, তুমি যখন কলকাতায় থাকছো, খানানগর থেকে যখন যাতায়াত বন্ধ করে দিয়েছো, যখন কলকাতার মেসের জীবনটা তোমার কেমন ছিল? কে কে ছিল তোমার সঙ্গে, কে কে থাকতো? এসে আমার সঙ্গে কৃষ্ণমিত্র ছিল, আর 75-76-এ হাবিব ছিল, 76 সালে হাবিব ছিল, আকবর ছিল, যে মানে হাবিব, আকবর, সুব্রত ভট্টে সব এক মেসে? হ্যাঁ এক মেসে, একে এসে মানে তখন চাকরি করছো, খেলছো মেসে? মেসে মোটরসাইকেল কিনে নিয়েছিল একটা, ওই মোটরসাইকেল করে আমি প্র্যাকটিস অফিস নিয়ে। মানে তোমার মনে কি, আমি খুব ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করছি, মোহনবাগানে চিরকাল থেকে গেলে অন্য ক্লাবে বড় টাকার অফার পেলে গেলে না, এই নিয়ে কোনো আফসোস আছে? না তুমি মোহনবাগানই হয়ে দাঁড়াতে চাও? আফসোস এতদিন হতো না, কিন্তু আজকে মোহনবাগান কর্মকর্তাদের আচরণ দেখে বা আজকে মোহনবাগান ক্লাবের কর্মকর্তাদের ব্যবহার দেখে মানসিকভাবে একটু দুঃখ লাগে। কিন্তু তবু বলবো যে মোহনবাগান যখন আমরা খেলেছি
তখন যে শ্রেণীর মানুষরা ছিল, ধীরেন্দ্র ছিল, শৈলেন মান্না ছিল, চুনি গোস্বামী ছিল, এরা তো এসব নয়, এরা খেলতো, যে ভালো খেলতো তাকে রাখতো। আর আমাকে এরাই রেখেছে, আমি এদের কখনো না করতে সাহস পাইনি। সুতরাং ইস্টবেঙ্গলে আমি চলে গেছিলাম একবার, কিন্তু আমি গেলাম না। শেষ মুহূর্তে আমি সিদ্ধান্ত বদলালাম, এই আছে। বাবুদা, 75 এই 5 গোলের ম্যাচ, সেই ম্যাচের স্মৃতি কেমন ছিল, এখনো মনে আছে? না, এ খেলায় তো হার জিত আছে, সে মনে রেখে লাভ কি হবে? আমার হচ্ছে এটা মনে রাখার মতো হয়। ধরাটা হচ্ছে যে এটা খেলায় তো হার জিত আছে, 5 গোল তো আমরা তো এইগুলোকে 4 গোলে হারিয়েছি। তো ও তার আগে তো হবে না, 4-5 এই হারাটাই সবচেয়ে বড় আঘাত। এটা হচ্ছে বড় আঘাত। মানে 1 গোলে হারা আর 5 গোলে হারার মধ্যে কোনো ডিফারেন্স নেই। হারাটাই আছে, মানে আমাদের ব্যর্থতাটা প্রকাশ পায়। 5 গোল যদি খাই আমি, তাহলে আমার ব্যর্থতা আছে, আমরা পারলাম না, আমাদের ব্যর্থতা চূড়ান্ত জায়গায়, এটাকেই শুধরাতে হবে। এইভাবে ওই 5 গোল যদি মোহনবাগান খেলো, যেটা ময়দানের একটা দীর্ঘদিন ধরে একটা ইতিহাস হয়ে রইলো, সেই জায়গায় সেই দিনের কি বাবলু ভট্টাচার্য ম্যাচের শেষে কি মনে হচ্ছিল? ম্যাচের শেষে আমার মারতে বেরোতেও হয়নি। ট্রেন থেকে বেরোতে পারছে, সব লোক ঘিরে দাঁড়িয়েছে, হয় যায় কি? 5 গোল দেওয়ার পর সাপোর্টাররা আমাদের অনেক হেনাসারা করেছে, সে তো করবে, কি করা যাবে? আমরা ওটা সহজভাবে নিয়েছি, কিছু আপনার মনে হয়নি বদলে নেবো একদিন? হ্যাঁ, সে তো অটোমেটিক্যালি হবে। তা হয়েছে বদলার তো নেই, আমরাও 4 গোলে হারিয়েছি তোমাকে, 5 গোলে আমরা খেয়েছি বটে, সেটা তো ওটা প্রসঙ্গ নয়। আচ্ছা, এইবার বলো যে আরো যেটা গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে কসমস ক্লাবের বিরুদ্ধে ম্যাচ, পেলের সঙ্গে খেলার অভিজ্ঞতা বহুবার বলেছে, কিন্তু আমাদের দর্শকদের জন্য সেই পেলের সঙ্গে খেলতে নামছো। না, আমি তো জানতাম না। আমি একদিন ধীরেন্দ্রার অফিসে গেছিলাম, ধীরেন্দ্রা বললো আমি একটু বাইরে যাচ্ছি, দেখি পেরেলেকে নিয়ে আসবো। আর পেরেলে আমাদের কাছে স্বপ্ন ছিল তখন। আমরা পেলে নিয়ে পেলে কি বলছেন আপনি, কি জানেন? কিন্তু সত্যি ধীরেন্দ্র নিয়ে এসেছিল মোহনবাগানে, পেলে খেলেছে, খেলা হয়েছে, আমেরিকার একটা টিমের হয়ে খেলেছিল, কসমস খেলেছি, যাই হোক। কিন্তু তখন আমি ক্যাপ্টেন ছিলাম, যার জন্য গিয়েছে একটা বাড়তি সুযোগ, বাড়তি আনন্দ ওই জায়গাটা থেকে পাই। আজও ভাবলে মনে হয় এখানে কিছু ছবি আছে এখন আমার সাথে পেলে, সেটাতে একটা আনন্দ উপভোগ করি, আর কিছু না। হ্যাঁ, কি বলছো যে কসমসের সঙ্গে সেই মোহনবাগানের অসাধারণ পারফরমেন্স আমার একা নয় তো, তার হাবিব, আকবর, গুরম, বসুন, এ সবাই আছে, শিবাজি ছিল, অনেকে ছিল। আমাদের ছেলেরা লড়াই করেছিল প্রচুর, যে গৌতম, বসুন, হাবিব, আকবর, এরা সবাই দারুণ ছিল। এই আমি জানি এটাকে সমাপ্ত করা খুব ছোট, খুব কঠিন। এই যে দীর্ঘ মোহনবাগানের কেরিয়ার, মেমোরেবল সব থেকে অ্যাচিভমেন্ট কি? মেমোরেবল অ্যাচিভমেন্ট যেটা চিরজীবন মনে থাকবে। আমাদের অ্যাচিভমেন্ট হলো জিতে, অ্যাচিভমেন্ট হলো, ঠিক আছে? এরকম জেতা প্রচুর জিতেছি আমি। মোহনবাগান ক্লাবে ধরো ট্রফি জিতেছি প্রায় 76টা, 73টা বেশি, 88টা আছে। ভালো করে দেখবে, তোমরা তো ছোট ট্রফিগুলো দেখো নি, তাহলে আমরা জিতেছি। এই জেতার সময় যে আনন্দটা পাই, তার চেয়ে বেশি দুঃখ পাই যখন আমি হেরে যাই। হেরে গেলে তার চেয়ে বেশি দুঃখ পাই। সুতরাং এই যে দুটো আবহাওয়া, দুটো পরিস্থিতি, দুটো পরিবেশকে মেনটেন করা আমাদের পক্ষে একটু কষ্টকর ছিল, যেটা আমার মা আমাকে সামলে দিত। শ্রোতা, এই যে ডার্বি ম্যাচ, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ, আমরা তো আমি উত্তরবঙ্গের ছেলে, আমি উত্তরবঙ্গে তখন রেডিওতে খেলা শুনতাম। এই ডার্বি ম্যাচ কতটা প্রেশারের ছিল? ডার্বি ম্যাচ মানে কি, আমরা ডার্বি সার্বি দেখতাম না, এই ফল দেখতাম। ইস্টবেঙ্গল একটা বিখ্যাত নাম, বিখ্যাত টিম, ওদের খেলার মধ্যে প্রচুর সাফল্য আছে।
এইগুলো যখন আমাদের সামনে আসে তখন আমাদের অতিরিক্ত সতর্ক হতে হতো। অতিরিক্ত সতর্ক আমরা হতাম যে ইস্টবেঙ্গল ম্যাচ যে করে হোক, নয় আজ যেতো নয় ড্র করো, যেরো না। ইস্টবেঙ্গল ম্যাচে কি চাপে থাকতে? হ্যাঁ, চাপে থাকতামই, চাপে থাকতাম না, প্রচুর চাপে থাক, ঘুরে বাপরে বাপ। স্যার আপনার ইস্টবেঙ্গল তো দারুণ টিম। বিপক্ষের খেলা মূলত ইস্টবেঙ্গলের বা মহারাষ্ট্রী, কোন স্ট্রাইকারকে বাবলু ভট্টাচার্য সব থেকে বেশি মানে সম্মান করতো? ভয় বলছি না, তখন আমি সুরজিৎ সেনগুপ্তকে খুব পড়তাম, সুরজিৎ সেনগুপ্তকে। আর বাবলু ভট্টাচার্য মানে বাবলু ভট্টাচার্য ভাবছে যে এই প্লেয়ারটা আমাকে চাপে ফেলতে পারে এরকম। ওদের হাবিব ছিল, আকবর ছিল, সুরজিৎ ছিল, মানে অ্যাটাকিং সাইডে। হাফে ওদের গৌতম সরকার ছিল কিছু সময়, পিন্টু চৌধুরী ছিল, এরা সব বিখ্যাত খেলোয়াড়। এদেরকে প্রত্যেকটি তুমিও করতো, তোমাদের নেবে প্রত্যেকটি। বাবলু ভট্টাচার্য কিন্তু মারকুটে ছিল ডিফেন্সে, তোমার করতে ছিলামই, তদিও জেনামার পিন্টু চৌধুরীকে আমি আটকাতে পারবো না, আমি পারবো সুরজিৎ সেনগুপ্তকে আটকাতে পারবো না। এদেরকে একটু মার ধাক্কা দিয়ে সামলানো যায়, এই গেছে ব্যাপার। না আমি বলছি যে ডিফেন্সে, তারপরে তুমি দীর্ঘদিন কোচিং করিয়েছো, যে এই ইতালিয়ান ঘরানা এক সময় ছিল যারা মারাদোনাকে মারার জন্য ক্লদিও জেন্টিলকে আমরা দেখেছি মেরে মেরে বার করে দিয়েছিল। তো বাবলু ভট্টাচার্য কি মানে কি ধরনের? না, আমি মেরে বার আমি না, ও অন্য প্লেয়ার ছিল, নাম বলবো না। ও নাম আমি মারামারি অত ঝামেলায় নেই। হ্যাঁ, কেউ যদি আমায়, আমি টেকনিক্যালি একটু হয়তো আঘাত করতাম, যেটাকে সরাসরি মারামারি বলা যায় না। বাবলু ভট্টাচার্যের প্রসঙ্গ উঠলেই আমাদের সঙ্গে আমরা যারা সেই সময় বড় হয়েছি খেলা দেখতে দেখতে, বাবলুদা ভার্সেস মনাদা সবসময় আমাদের জীবনে একটা আলোচনায় চলে আসতো। তো বাবলু ভট্টাচার্য মনোরঞ্জন ভট্টাচার্যকে কিরকম পয়েন্ট দেয়, কিভাবে রে করে? ভালো তো, বাঙালি ফুটবলার হিসেবে ধরো আমরা আসি অরুণ ঘোষ তরুণ ঘোষের পরে যারা খেলেছে তাদের পরে আমাদের পরে মনোরঞ্জন তো খুবই ভালো ছিল, এত ভালো। তোমাকে যদি টিম বানাতে হয় তাদের ডিফেন্সে মনোরঞ্জন ভট্টাচার্য থাকবে, 100% থাকবে। আবার কে আছে আর টিম মানে কি আদি আদম তো না তোমাদের যদি তোমার সময়ের খেলা প্লেয়ারদের থাকবে। কি হবে? চারটা ডিফেন্ডার, 4টে ডিফেন্ডার শুধু ওভার হবে, দিলীপ আলিতে হবে, মনোরঞ্জন হবে, শ্যামল ঘোষ, আর হাফে গৌতম সরকার হবে, ওসুম ব্যানার্জি আছে, পিন্টু চৌধুরী আছে। আর ফরওয়ার্ডে কাকে রাখবে তুমি? ফরওয়ার্ডে সুজিত সেনগুপ্ত আছে, হাবিবরা ছিল, আকবর ছিল, শ্যামথাপা থাকে সেই আবার খুব আসছে ফরওয়ার্ডে কি দরকার। এবার তুমি আমার একটা জিনিস বলো, ছাড়তেই চো না, তুমি 70 খেলেছো, 80s খেলেছো, 70 একটা দারুণ সময়, তুমি তার আগে 60s-এরও খেলা দেখেছো, সুনিদাদেরও খেলা দেখেছো। 70-এর ইস্টবেঙ্গল মোহনবাগানের স্ট্যান্ডার্ড কি 60s-এর থেকে বেটার, নাকি সেই সময় অনেকটা মান পড়ে গেছে? না, খেলার যে উত্তেজনা, খেলার যে আকর্ষণ, সেগুলো যা ছিল তার চেয়ে একটু বেড়েছিল, কারণ লোকও বেড়েছিল, কিন্তু খেলা চিত্তাঙ্গের কাছে তাদের কি করে যাবে। টুনিবেশন গায়ে তো আকবর যেতে পারবে না। টুনিবেশন যে ফুটবলটা খেলতো, পরিমল দিয়ে যে ফুটবলটা খেলতো, এ তো পারবে না আমাদের তখনকার দিনে। অত বল প্লেয়ার নেই, কোথায় বল প্লেয়ার, আপনি তারা বল প্লেয়ার ছিল না। আকবরও খুব ড্রিবল করতে পারতো তা নয়, এক সুইজের সঙ্গে তো কিছুটা করতো, কিন্তু সেখানে টুনিদা ছিল, পরিমল দিয়ে ছিল, ফর্মের চিনিদোস্তামে গিয়ে ফর্মের বাবলু ভট্টাচার্য আটকাতে পারতো। হ্যাঁ, স্যার আবার হুড়ি গিয়ে পড়তাম, দরকার নেই। চারবার হুমড়ি খেয়ে পড়তে। হ্যাঁ, চুনিদার আমি খেলা দেখেছি তো 65-এ, ওই খেলা দেখেছি। চুনিদার সঙ্গে বল ধরলে পরে ড্রিবল করা ভঙ্গিমাটা খুবই ভালো ছিল। আর বাবলু ভট্টাচার্যের ফেভারিট গোলকিপার কে? ভাস্কর গাঙ্গুলির প্রতিপক্ষে নাকি শিবাজি ব্যানার্জি? আজকে এটা বলেই ফেলি। যাই যে দুজন নাম ঠিক করে এসছে তোমরা, এই দুজনই বিরাট সেরা বলবে আমার কাছে, খুব ভালো এই দুজনই। শিবাজিও আছে, সে ভাস্কর অনেক লড়াই করে এই জায়গায় এসছে। ভাস্করকে খেলেছে মোহনবাগানে বটে,
কিন্তু অনেক লড়াই, অনেক নিষ্ঠা, অনেক সাধনা, অনেক অধ্যবসায়ের মধ্য দিয়ে ভাস্কর সাফল্য পেয়েছি। আর যে তোমার দীর্ঘ জীবন ফুটবলে, এটা সেরা কোচ কে? পেরে বেড়াচ্ছি। ওই যে ওই ম্যাচটার কথা তো বলবে, তোমার মাথায় 5টা স্টিচ পড়লো, ওটা কোন ম্যাচ ছিল? ওইটা তো মোহনবাগান ইস্টবেঙ্গল খেলায়, ও তো যে 81 সালে হয়েছিল। কি ছিল, কি মাথায় কটা স্টিচ? মাথায় তো 14টা স্টিচ ছিল। তার আগের ম্যাচটা লেগেছে, ওই ম্যাচটা লাগেনি। ইস্টবেঙ্গল ম্যাচে লাগেনি, ইস্টবেঙ্গল ম্যাচে খেলেছি তো লাগেনি, লেগেছে আর তার আগের ম্যাচে। ওটা খেলাটা ছিল বোধহয় টালিগঞ্জ অগ্রগামীর সাথে। তো এবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামতে 14টা স্টিচ নিয়ে হেড করছে। খেলতে দিচ্ছিল না, আমি নামলাম, আমি জোর করেই নামলাম ম্যাচটাতে। তারপর তারপরে ধীরেন্দ্র বললো তা ছেড়ে দেয়, খেলতে চায় খেলুক। হ্যাঁ, তবে লাস্টের দিকে মাথায় একটু ঠোকাটুক লেগেছিল রঞ্জিত মুখার্জির সাথে। আমার ওইটাতে আমার রক্ত বেরিয়ে গেছিল আবার। বাবুদা, 70s আর 80s ফুটবল এখন কিভাবে দেখো? যখন ফিরে তাকাও মনে পড়ে? তারা আবার প্রশ্ন নেই, এই যে বর্তমান ফুটবল ব্যবস্থা, বর্তমান ফুটবল খেলোয়াড়রা যদি সঠিকভাবে নিজেদেরকে তৈরি না করতে পারে, তাহলে তো খেলা ফুটবলের আকর্ষণ কমে যাবে, আর কমে যাচ্ছে তো। মানে বাবলু ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, সুধীর কর্মকার, সুরজিৎ সেনগুপ্ত, পিন্টু চৌধুরী, এদের মধ্যে কি ছিল যেটা এখনকার প্লেয়ারদের মধ্যে নেই? এদের মধ্যে নিষ্ঠা ছিল, সাধনা ছিল, অধ্যবসায় ছিল। এরা সব মন দিয়ে করতো। এরা যদি আমি যদি একটা গোলও খাই, সেটা হাত পড়ছে, কিন্তু সেটা হয়তো আমার মন থেকে পারলাম না, সাইড করে করতে গিয়ে, কিন্তু যা কিছু করে আমাদের খেলোয়াড়েরা তা মন থেকে করতো। এই মনে পড়ায় যদি কিছু ভুল দাঁড়াতো, হেরে দিতাম। খুব শেষের দিকে চলে এসে 2-3টার প্রশ্ন। সুধীর কর্মকার কি তোমার দেখা গ্রেটেস্ট ডিফেন্ডার? না, আমার দেখা হলো অরুণ ঘোষ। অরুণ ঘোষের সঙ্গে আমি খেলেছি তো। অরুণ ঘোষের সাথেও খেলে? হ্যাঁ, 71 খেলেছি না, এবার খেলতো। তোমাদের ডার্বি বলতে তোমার কাছে কি স্মৃতি ধরা পড়ে? লাল হলুদ সব জানি না আমাদের কাছে কি ডার্বি, কি মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা মানেই সেরা খেলা। মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা মানেই সমতলকদের খেলা। সেখানে এখানে খেলার মধ্যে দিয়ে তুমি জিততে পারো, তুমি কিছুটা সাফল্যে পেলে, তাহলে সাফল্য নিয়ে। মোহনবাগান ইস্টবেঙ্গল জিততে না পারলে পরে সাফল্য নেই। তা মিলেমিশে একটা গুরুত্ব আছে একটা টিমে, দুটো টিমের। কারণ হচ্ছে এই দুটো টিমের তখনকার দিনে যে ধরনের সমর্থক ছিল, আজকে সেই সমর্থক আছে কিনা আমার জানা নেই, আমি যাই না অনেকদিন। আজকে সমর্থকরা কিন্তু, আজকে মোহনবাগানের আমি যে যাই না, ইস্টবেঙ্গলে যাই না, মোহনবাগানের সেইভাবে সমর্থকরা আশা কমিয়ে দিয়েছে। কেননা কাকে দেখবে, কি দেখবে, এইরকম একটা চিন্তা প্রশ্ন ওদের কাছে আছে। তো তার আগে খেলা দেখবি, তার খেলা দেখবি, এখানে ভাস্কর গাঙ্গুলি কোথায়, এ মোহনজন মোর্চাদ কোথায়, দেখা না। মোহনজন তো মোহনবাগানেও খেলেছে, এরা কোথায়, নেই তো। তাহলে তো সব মিলিয়ে মিশিয়ে পরিবেশ পরিস্থিতি বদল ঘটিয়েছে। মনাদা আমাকে ইন্টারভিউতে বলো মোহনবাগানে যাওয়াটা আমার জীবনের সব থেকে বড় ব্লান্ডার। না, সেটা তো হয়েইছে, না সেটা তো হয়েছে, মোহনবাগানে যাওয়াটা ওর উচিত হয়নি। আচ্ছা, একটা ক্লাবে ও এতদিন খেলেছে, এটা আমারও বলেছিল ইসমাল, আমি তো যাইনি। এটা নিজেকে কন্ট্রোল করতে হয়, তাহলে টাকা পয়সা কন্ট্রোল না থাকলে পরে মুশকিল। আমাকে ইসমাল বলেছিল, আমি তো যাইনি। মানে মনাদা ইস্টবেঙ্গলের ছেলে মোহনবাগানে জয়েন করলো, তুমি আশ্চর্য হয়েছিলে কিছুটা? হ্যাঁ, আমি তো ভাবতেই পাইনি যে ও ইসবল ছেড়ে মোহনবাগানে আসবে। তোমাদের সময় অর্থ, দলবদল অর্থ, এটা কতটা ইম্পর্টেন্ট? তা অর্থের জন্য বেশি খেলেছে, নিজের জন্য কম, মানুষের জন্য কম। অর্থের জন্য, অর্থের জন্য আমি কোনোদিন বলতে পারবো না মোহনবাগান ক্লাব। মোহনবাগান ক্লাবে আমি এত বছর 17 বছর খেলেছি, আমার জায়গা যে একটানা বছর আমি টাকা পয়সা নিয়ে গন্ডগোল। মোহনবাগানের আয়ের পেমেন্ট কত? আমার কত হবে, 60,000 টাকা হবে।
মাত্র 60,000 টাকা? 60,000। হ্যাঁ, অনলি। হ্যাঁ, আবার গেস্টে ধীরেন্দ্র তাড়িয়ে দিত। ক্লাব বদল করার মতো তো প্রফেশনাল ফুটবলার তো ক্লাব বদল করতেই পারে। সে তারা প্রফেশনাল প্লেয়ার নিশ্চয় করতে পারে, করুক, তাতে কোনো আপত্তি নেই। তো আমি তো কোনো আপত্তি করিনি। আমি বলছি তাহলে প্রফেশনাল প্লেয়ার বলো, তাহলে আমি ইস্টবেঙ্গলের প্লেয়ার, আমি অনুমানের প্লেয়ার বলো না। হ্যাঁ, প্রফেশনাল, যেখানে আমার সুবিধা আছে আমি সেখানে যাব। মানে বাবলু ভট্টাচার্যের কাছে টাকার থেকে ক্লাব বড়। ক্লাব বড়। বলছি যে বাবলু ভট্টাচার্য এই যে মোহনবাগান প্রাণ, এই মানুষটা ইস্টবেঙ্গলের কোচিং করাতে কেন গেল? হ্যাঁ, ফুটবলের সাথে যুক্ত থাকার জন্য। আমি তো বলছি, আমি টাকা পয়সা জমে যাইনি। আমার আছে মন রাখতে চাইছে না, ইগোমন রাখতে চাইছি। ওটা বড় ক্লাব, ওটাও বড় ক্লাব। তার আমি যাই কোচিং করে কে আসি। ময়দান ফুটবল, মোহনবাগান কতটা মিস করো তুমি? মিস তো টোটাল 1 বছর আগেই করছি আমি। মোহনবাগান, ইস্টবেঙ্গল যে কোনো জায়গায় হোক না, আজকে ইস্টবেঙ্গলে তখনকার দিনে যারা অফিসিয়াল ছিল তারা আমাদেরকে বলতো মাঠে এসো। আমরা মাঠে ওনাদের কোথায় গেছি অনেকবার। মোহনবাগানও একই, কিন্তু ঘটনাটা একও, সেই পরিবেশটা নেই, সেই আন্তরিকতা নেই, সেই হৃদ্যতা নেই, সেই ভালোবাসা নেই। তো তাহলে কি লাভ আছে? কোথায় যাবো? কার কাছে যাবো? কার কাছে গিয়ে দুটো কথা বলবো? গিয়ে আমার জিজ্ঞাসা করবে যে টিমটা কেমন খেলছে? কেউ করবে না। মোহনবাগান মাঠে যদি যাই, তা মোহনবাগান মাঠে পারলে আমাকে সাসপেন্ড করে দেয়। আর সেদিনকে এত গন্ডগোল হয়েছে তো আমার সাথে। তো মনে কি দুঃখ এই নিয়ে প্রচুর? দুঃখ করে লাভ নেই, কি দুঃখ কেন করতে যাবো? আমার যা সাফল্য পাওয়ার, মনে হয় খেলোয়াড় জগতে যারা আছে তারা যে সাফল্যে আমার পিছিয়ে রাখতে পারবে না। ও একটা প্রশ্ন আমার করা হলো না, বাবলু ভট্টাচার্যের দেখা সেরা বিদেশি মজিদ ভাস্কর। চিমা তো তোমাকে অনেক গোল দিয়েছে। খারাপ কে চিমা? চিমা একটা সময় চিমা চিমার বিরুদ্ধে গোল খাও না। জানা করতে গোল করেছে, চিমা তাই তো গোল করতেছে, একটা দুটো করেছে, এর বেশি করেনি। তুমি চিমা তো না, মজিদ ভাস্কর ফুটবলটা ভালো। এই ফুটবলটা খুব স্টাইলিশ ফুটবল। এই খেলার মধ্যে অনেক দক্ষতা আছে। তো সব মিলেমিশে দেখতে সুন্দর, ভালো খেলে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।